নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার আরও কড়া অবস্থান নিল করাপশনের এগেনস্টে। 25,753 জনের যে চাকরি চলে গিয়েছিল মমতার আমলে, সেই 25,753 জনের মধ্যে যারা অযোগ্য ছিল তাদের ব্যাপারে প্রথমে হাইকোর্ট, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়েছিল যে যারা অযোগ্য, যারা জালিয়াতি করে, যারা তৃণমূল কংগ্রেস নেতাদের টাকা খাইয়ে চাকরিটা পেয়েছেন, তাদের চাকরি ফেরত দিতে হবে। চাকরি নয়, চাকরির টাকা, অর্থ অর্থ যে টাকা তারা রোজগার করেছেন চাকরি জীবনে, সেই টাকাটা রাজ্য সরকারকে ফেরত দিতে হবে। মমতা সরকার চেষ্টা করেছিল নানানভাবে সেটা আটকাতে। গত ডিসেম্বর মাসেও শেষ সপ্তাহে থার্ড উইক নাগাদ সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়েছিল আমাদের জেলা শাসকরা বলেছেন সমস্ত ডিআইদের ব্যবস্থা নিতে, বলে কোনো রকমের পুরো বিষয়টাকে ধামাচাপা রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত আর ধামাচাপা রাখা গেল না। আমি আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, আমার হাতে সেই সার্কুলার 7/5/2024, 7/5/2026, সিনিয়র স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, তিনি লিখছেন, টু দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাউথ 24 পরগনা, নিউ ট্রেজারি বিল্ডিং। সেই চিঠি আমার হাতে এসে পৌঁছেছে। অর্থাৎ বিভিন্ন জেলা শাসকদের সিনিয়র স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নোটিশ দিয়ে জানাচ্ছেন ইমিডিয়েটলি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেটা কমপ্লাই করার ব্যবস্থা করুন। যারা জালিয়াতি করে তৃণমূল নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের কাছ থেকে টাকা রিকভারির ব্যবস্থা ইমিডিয়েটলি করুন, এবং সুপ্রিম কোর্টের সেই নির্দেশ কিন্তু ভায়োলেট করা যাবে না। লক্ষ্য করে দেখুন, 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে। এই রাজ্যের বিধানসভা নির্বাচনে কারা শাসন ক্ষমতায় যাবেন 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে, এবং সেখানে বিজেপি সরকার ক্ষমতায় আসছে সেই নির্দেশ, সেই ম্যান্ডেট স্পষ্ট হয়ে গিয়েছিল। আর ঠিক 9 তারিখ আপনার শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগে 8 তারিখ শুভেন্দু অধিকারী পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন বলে সিদ্ধান্ত হলো। আর ঠিক 8 তারিখের আগের দিন 7 তারিখ এই সার্কুলার জারি হয়ে গেল। আমার নিশ্চিতভাবে বিশ্বাস যে এ রাজ্যের যারা প্রশাসনে ছিলেন তাদের কাছে এই নির্দেশ বা এই ইশারা চলে গিয়েছিল যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে নির্দেশ দেবে সেই নির্দেশ অমান্য করা যাবে না। ফলত আলটিমেটলি ইন্টারনাল সার্কুলার যদিও আমার হাতে এসছে, যেখানে সিনিয়র স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তিনি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে তিনি সরাসরি সই করে লিখিতভাবে জেলা শাসকদের জানাচ্ছেন টাকা রিকভারির ব্যবস্থা করুন, এবং যে মামলা হয়েছিল সেই মামলায় আদালত অবমাননার দিকে যেন না যায় পুরো ব্যাপারটা। এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে আটকে ছিলেন। যারা চুরি করে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা বাঁচানোর চেষ্টা করেছেন প্রথমে, তার পরবর্তীকালে তাদের 20,000 টাকা 25,000 টাকা করে সমস্ত হাতে গ্রুপ সি গ্রুপ ডিকে দেওয়ার ব্যবস্থা করেছেন। এগুলো সবই আপনারা জানেন। আর তারপর শেষ পর্যন্ত যেটা করা হয়েছিল সেটা হচ্ছে যে কোনোভাবে যাতে তাদের টাকা ফেরত না নেওয়া যায় তার জন্য নানান কৌশল নিয়েছিলেন। যে আমরা তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি চিঠি লিখতে, অর্থাৎ টাইম কিলিং করার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত নবগঠিত সরকার কিন্তু কড়া অবস্থান নিল, এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে সমস্ত জেলা শাসকদের ইমিডিয়েটলি যারা জালিয়াতি করে চাকরি পেয়েছিল তাদের কাছ থেকে সমস্ত টাকা ফেরত নেওয়ার, সরকারকে টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করার জন্য তারা উদ্যোগী হলো। তার সার্কুলার বেরিয়ে, তার নোটিশ বেরিয়ে গেল 7 তারিখ। 8 তারিখ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হলেন। 9 তারিখ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন, এবং তার আগেই প্রশাসনের মারফতে নির্দেশ নিশ্চিতভাবে গিয়েছিল, যার জন্য শেষ পর্যন্ত এই কড়া অবস্থানটা আজকে রাজ্যে আমরা দেখতে পেলাম, যেটা গত 15 বছর ধরে দেখতে পাইনি বিভিন্ন সময়। এবং শুধু তাই নয়, এই চাকরি চলে যাওয়ার প্রেক্ষিতে যখন অসংখ্য শিক্ষিত বেকাররা রাস্তায় বসছেন, তখন অপরাধীদের বাঁচানোর জন্য একটা সরকার সক্রিয় ছিল নবান্নের 14 তলায়। আমি আজকে এইটুকু বলে সরাসরি এই মামলাটা যারা করেছিলেন, মূল মামলাটা করেছিলেন বৈশাখী ভট্টাচার্য হয়ে যে মামলাটা করেছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, এবং সম্ভবত সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলায় ছিলেন, যার প্রেক্ষিতে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট বলেছিল টাকা ফেরত নিতে, সুপ্রিম কোর্ট বলেছিল টাকা ফেরত নিতে, কিন্তু রাজ্য সরকার নিচ্ছিল না বলে একটা কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন করেছেন সুপ্রিম কোর্টে, যার শুনানি ছিল। তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি সরাসরি পুরো বিষয়টা নিয়ে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে ফোনে কথা বলেছিলাম, যখন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত সুপ্রিম কোর্টে রয়েছেন, সুপ্রিম কোর্টের মধ্যে দিল্লিতে রয়েছেন। অনেক রাতে তাকে ফোনে ধরেছিলাম নতুন বাংলার জন্য। কি বললেন এই প্রেক্ষিতে শুনুন। দেখুন, প্রথমেই আমি বলবো যে এই যে সরকার, নতুন সরকার এসে যে ডিসিশন এটা নিল যে কোর্টের অর্ডারের মান্যতা দিতে হবে,
হুম, তার জন্য এই নতুন সরকারকে আমি ধন্যবাদ জানাই হুম, প্রথমত। দ্বিতীয়ত এটা আরেকটা জিনিস কি প্রমাণ হয় বলুন তো, হুম, যে যে আগের যে গভর্নমেন্ট, যেটা একটা তোলাবাজি সরকার ছিল, হুম, তারা কিভাবে কোর্টের অর্ডারকে অবমাননা করতে এবং এতদিন ধরে ফেলে রেখেছিল। এবং এটা ঘটনা যে এর তদন্ত হওয়া দরকার। আমি এখনো বারবার বলছি যে কার নির্দেশে ডিএম দের বারণ করা হয়েছিল যে এই অর্ডার পাস হবে না, সুপ্রিম কোর্টের অর্ডারকে কমপ্লাই করা যাবে না। এটা হুম, হলো দুটো জিনিস। এরপরে হলো এটা একটা বিশাল জয়। আমি বিক্রম বিকাশ বাবুরা যখন এই মামলা আরম্ভ করি, দুর্নীতির মামলা, আমরা বলি যে এটা হলো জনতার টাকা। যারা ফ্রড করে চাকরি পেয়েছে তাদের মাইনে পাওয়ারই কোনো অধিকার নেই এবং এই টাকাটা ফেরত দিতে হবে। সেই মতে জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ অর্ডার দেয় যে 12% ইন্টারেস্টে এদের টাকা ফেরত দিতে হবে। কাদের? যারা ব্ল্যাঙ্ক ওএমআর জমা দিয়ে চাকরি পেয়েছে, যারা প্যানেলে না থেকেও চাকরি পেয়েছে, এবং যারা এক্সপায়ারি অফ প্যানেলের পরে চাকরি পেয়েছে। তিনটে ক্যাটাগরিকে বলেছে টাকা ফেরত দিতে হবে 12% ইন্টারেস্টে। সুপ্রিম কোর্টও এই অর্ডার বহাল রেখেছে। এবং 2022 সালে 2024-এর 22শে এপ্রিল ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে। 3রা এপ্রিল 2025 সালে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। আজকে গিয়ে নতুন সরকার আসাতে আজকে এই অর্ডার দেওয়া হলো, এবং এর ফলে যেটা হলো, একটাও টেন্টেড ক্যান্ডিডেট আর পার পাবে না। সংখ্যাটা কত হতে পারে সুদীপ্ত দা? আপনি যদি 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি যোগ করেন, তাহলে এটা অ্যারাউন্ড 15,000 সেটা সেটা কি ওই 26,753-র মধ্যে 15,000? মধ্যে মধ্যে। তো মারাত্মক, মানে এদের প্রত্যেকে যারা জালিয়াতি করে চাকরি পেয়েছিল তাদের তো আজকে রাতের ঘুম উড়ে গেল। রাতের ঘুম অনেকদিন আগেই উড়ে গেছিল। তারা ভেবেছিল এই সরকার তাদের বাঁচাবে, হুম, কিন্তু আর তাদের শেষ রক্ষা হলো না। এবার আমি বলবো আপনার মাধ্যমে, এটা তার, আমি জানি আপনার এই প্রতিবেদন তারাও শুনবে। অনেক হুম, হয়েছে, এবার আপনারা বলে দিন। আপনাদের বাঁচার একটাই সুযোগ, বলে দিন আপনারা টাকাটা কোন তৃণমূল নেতাদের দিয়েছেন। ঠিক, এটা এখন বলে দিন। ঠিক। এটা ভীষণভাবে দরকার, ভীষণভাবে দরকার। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত নতুন নবনির্বাচিত সরকার তারা যে সিদ্ধান্তটা নিল, যে সিদ্ধান্ত আগের সরকারের আমলে আইনি লড়াইয়ের দিকে আপনারা গিয়ে দিনের পর দিন হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট লড়ে গেছেন, মানে হাইকোর্টের অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা দিল নতুন সরকার। এবং তাহলে তো এই এবং মামলাটা যে এটাই স্বাভাবিক সম্মান বাবু। হ্যাঁ, একটা সরকার একটা মামলা লড়তে পারে, কিন্তু যখন সুপ্রিম কোর্ট সেই মামলা সরকার হেরে যায়, সরকারের সেই অর্ডার মেনে নেওয়া উচিত। এটাই গণতন্ত্র, এটাই সংবিধান। হুম, এই আগের সরকার সেই সংবিধানই মানতো না। আজকে প্রশ্ন এটা না, সরকার কিন্তু সবার, সরকার কিন্তু শুধু তার দলের না, কিন্তু এই তৃণমূল সরকারটা হয়ে গেছিল এই চোরদের, শুধু সাধারণ মানুষের না। হুম। মানে আমার এখানে আরো একটা টেকনিক্যাল পার্ট প্রশ্ন মনে হচ্ছে। 25,753 জনের মধ্যে যদি 15,000 দাগি টেন্টেড হয়, সেটা তো রাজ্য সরকার স্বীকার করেনি যে এতগুলো, মানে প্রায় হুম। প্রায় প্রায় এখানে হ্যাঁ, আরেকটু জিনিস, হুম, এর থেকেও হয়তো দাগি আছে, আচ্ছা, কিন্তু টাকা ফেরত দেবে এই ধরনের দাগিরা। হুম, ধরুন এর বাইরেও দাগি কারা আছে, হুম। যেটা আইডেন্টিফাই করা যাচ্ছে না, যারা ভ্যাকেন্সি বহির্ভূত চাকরি পেয়েছে, যারা সুপারিশ, কমিশন সুপারিশ করেছে, তার বহির্ভূত আচ্ছা, এখানে বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। সুদীপ্তদা একটা জায়গায় থামাচ্ছি আপনাকে, আমার মনে এলো বলে আমি আপনাকে জিজ্ঞেস হুম করছি। হুম সেটা হচ্ছে যে এই যে সরকারের তৈরি করা তালিকা, এই যে মানে এই যে 10,000-এর ওপর প্রায়, মানে 15,000, 15,000 বলছেন তো আপনি সব মিলিয়ে হুম হুম টেন্টেড। তো এই 15,000-এর তালিকা তো আগের সরকার প্রকাশই করেনি। প্রকাশই করেনি, এবং যেটা প্রকাশ করেছে তাদের হিসেব অনুযায়ী 3-4 হাজার হয়তো। এবং এবং আপনি অবাক হয়ে যাবেন, তাদের তো পরীক্ষায় বসতে দেওয়ারও জায়গা ছিল না, অথচ তারা জায়গা হয়তো ছিল না, পরীক্ষা দিয়েছে। কিন্তু এদেরকে নতুন পরীক্ষাতেও বসতে দেওয়া হয়েছে, সেই নিয়েও মামলা শুনানি। মানে নতুন সেটাও তো পরীক্ষাতে, আর একটা সংকটের জায়গা যদি সেই নিয়ে মামলা হয়। হ্যাঁ হয়েছে। এবং এই মামলা এখনো চলছে যে দাগিরা কি করে বসছে। শেষ প্রশ্ন, যদি আপনার উত্তর দেওয়ার কথা নয়, কিন্তু আপনার করা মামলার আজকে রায়টা যেহেতু, মানে অন্তত রাজ্য সরকারের তরফ থেকে পুরো ব্যাপারটাকে অর্ডার দেওয়া হলো টেন্টেডদের টাকা ফেরত দেওয়া। এইবার ধরুন আমি বলছি, রাজ্য সরকারকে তো টোটাল টেন্টেড লিস্ট 15,000-এর প্রকাশ করতে হবে, কেন জেলা শাসকদের কাছ থেকে একদম। সেটা নিয়ে।
এবং তখনই তো প্রশ্ন উঠবে যে যারা চাকরি পেলেন তাদের মধ্যে যদি কেউ টেন্টেড ঢুকে থাকেন, তাহলে সেটা নিয়েও তো সমস্যা তৈরি হবে, তাই না? শুধু সেটা নিয়ে সমস্যা তৈরি হবে না, তার চাকরি তো যাবেই। আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনি ভেবে দেখুন এই তৃণমূল কতটা ক্ষতি করলো। এই যে নতুন পরীক্ষা হলো, ধরুন 100 জন টেন্টেড ঢুকে গেছে, এই 100 জন টেন্টেড ঢুকেছে বলে 100 জন জেনুইন ঢুকতে পেলো না, সুযোগ পেলো না। তাহলে পুরো পরীক্ষাটাও তো আবার প্রশ্নের মুখে চলে আসলো। যারা জেনুইন ভাবে পেয়েছিল তারা তো আবার ফেঁসে যাবে এই আগের সরকারের এই ভুলে। ঠিক, 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 ঠিক। খুব ক্রিটিক্যাল জায়গায় পৌঁছলো ব্যাপারটা। নেভারদিলেস, যে অন্তত টেন্টেডদের টাকা ফেরত নেওয়া, যেটা আমার ওই মনে আছে, ওই ঠিক ডিসেম্বর মাস 2025 কল্যাণ বন্দ্যোপাধ্যায় গিয়ে বোধহয় সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন, বা তাদের কোনো আইনজীবী জানিয়েছিলেন, যে আমাদের জেলা শাসকরা একটা চিঠি ইস্যু করেছে, এদের কন্টেম্পটের ভয় একটা গিমিক, আর কিচ্ছু নেই। একটা চিঠি করেছিল। আজকে তার খেসারত দিল মানে সাধারণ ছাত্রছাত্রীরা। জানি না শেষ পর্যন্ত এই ইস্যুটা কোথায় গিয়ে দাঁড়াবে। দেখুন এই অন্তত টাকাটা যারা, ফেরত দেওয়ার দরকার, কেন অবশ্যই, বলবো, এই অবশ্যই, টাকাটা যদি অবশ্যই। ফেরত দেওয়া হয় তাহলেই একটা বার্তা যাবে এদের জন্যই তো যে যে দোষ করবে তার শাস্তি হবে, এদের তাহলেই জন্যই এই তো দুর্নীতি ক্যাবিনেট কমবে। এদের জন্যই তো মমতা ব্যানার্জি ক্যাবিনেটে সুপার নিউমারি পোস্ট তৈরি করেছিল, তাই না? একদম, একদম। আলটিমেটলি তাদের ব্যাপারেই এই রাজ্য সরকার কঠোরতম হুম, অবস্থান হুম, নিল। দেখা যাক শেষ কোথায় দাঁড়ায়। অনেক ধন্যবাদ হুম। সুদীপ্ত দার সঙ্গে থাকার ধন্যবাদ, জন্য। ধন্যবাদ।